তুই আমার বিশ্বাস ছিলি। লিখেছেন জান্নাতি আক্তার যারা, পর্ব সংখ্যা 52। রোশনি মাহির দুজন ছোট তিথিকে বাড়িতে রেখে শপিং মলে এসেছে বাড়ির সবার জন্য টুকিটাকি শপিং করতে। রোশনি এদিক ওদিক তাকিয়ে দোকানের কাচের ভেতর দিয়ে ঝুলানো পোশাকগুলো দেখছিল। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে করিডোর দিয়ে হেঁটে যেতেই এক দোকানের সামনে পরিচিত কয়েক জোড়া মুখ দেখে রোশনির পা থেমে গেল। মুহূর্তের জন্য যেন রোশনির সময়টা থমকে গেল। আনাসের কোলে ছোট একটা বোরকা পরিহিত বাচ্চা, বোরকা পরার কারণে ছোট বাচ্চাটাকে দেখতে একদম সাজানো পুতুলের মতো লাগছে। তাদের সামনে একটা মেয়ে বোরকা পরে আনাসের কোলের বাচ্চাটাকে বোরকা ওপরে স্কার্ট ধরে দেখছে আর এটা ওটা বলছে। রোশনি আর আরাতকে চিনতে অসুবিধা হলো না। বোরকা পরিহিত আরাতকে এক দেখায় চিনে ফেললো। রোশনিকে দাঁড়াতে দেখে মাহির নিজেও দাঁড়িয়ে রোশনির চোখ অনুসরণ করে আরাতদের দিকে তাকালো। মাহির নিজেও খানিকটা অবাক হয়ে তাকালো। রোশনি কাঁপা কাঁপা ঠোঁট থেকে আপনা আপনি আরাত নামটা বের হয়ে এলো। আরাত নামটা খুব আস্তে বেরিয়ে এলেও আরাতের কানে ঠিকই পৌঁছেছে। 7 বছর পর দেখা। দুই প্রান্তের দুজন একে অপরের দিকে চেয়ে আছে, মুখে কোনো কথা নেই। একজনের চোখে কিছুটা অস্থিরতা, আরেকজনের চোখে নেই কোনো অনুভূতি, যেন সামনের মানুষটাকে সে চেনেই না। আরাত এক ঝলক রোশনির দিকে তাকিয়েছিল। চোখ দুটো এক সেকেন্ডের জন্য মিলেছিল, পর মুহূর্তেই আরাত মুখটা ঘুরিয়ে নিয়ে চেয়ারে বসে পড়ে। কাপড় দেখতে লাগলো। সে রোশনিকে দেখেইনি, এমন একটা ভাব করলো। আনাস কিছুটা অবাক হলো এতে, মাহাকে কোলে তুলে দাঁড়িয়ে গেল। রোশনি মাহির আড়াতের থেকে চোখ ফিরিয়ে আনাস আয়রার মিমকে দেখতে লাগলো। সবার চোখে আজ একই চাহনি, মুখে প্রশ্ন নাকি আনন্দ বোঝা মুশকিল। শুধু একমাত্র আরাত ব্যতিক্রম। তাকে দেখে মনে হচ্ছে সে শপিং করতে এসেছে, তার শুধু জামা কাপড় দেখার একমাত্র লক্ষ্য। রোশনি কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল, পা সামনে এগোচ্ছে না। মাহির শক্ত করে ধরলো রোশনির হাত, হয়তো রোশনিকে আশ্বাস দিচ্ছে, ভরসার হাত বাড়িয়ে দিয়ে। রোশনির বুকের ভেতরটা হঠাৎ কেমন যেন ভারী হয়ে গেল আরাতের চাহনি দেখে। সে ভেবেছিল হয়তো আরাত অবাক হবে, হয়তো ব্যাকুলতা হয়ে এগিয়ে এসে জিজ্ঞেস করবে, রোশনি তুই এখানে? এত বছর পর তুই কোথায় ছিলি? কেমন আছিস রোশনি? কিন্তু কিছুই হলো না। আরাত মুখ ফিরিয়ে নিল। আচ্ছা, রাগ অভিমান কি একটা মানুষের ওপর এতটা বছর জমিয়ে থাকে? হয়তো থাকে, রোশনির জানা নেই। রোশনিকে দেখে আনাসের মুখ ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এলো। আয়রা মুখে কিছুটা হাসি ফুটে তুলে রোশনির দিকে এগিয়ে যেতে নিলেই হঠাৎ কোথা থেকে হন্তদন্ত হয়ে পার্থ, মিম আর আয়রা সামনে এসে হতাশা কণ্ঠে পার্থ মিম আর আয়রার সামনে এসে হতাশার কণ্ঠে মিমের হাত টানতে টানতে বলল, এই শপিং মল থেকে চল লেডি গুগল। হঠাৎ পার্থর কাণ্ডে আয়রা, আনাস, রোশনি, মাহির সবাই অবাক হয়ে পার্থ আর মিমের দিকে চেয়ে রইল। মিম পার্থর হাত থেকে নিজের হাত বের করে জানতে চাইল, বাট ওয়াই? পার্থ মিমের হাতে বাধা পেয়ে পিছু ফিরে হতাশা কণ্ঠে পুনরায় বলতে লাগলো, আমার একটা গর্জিয়াস 3 পিস চোখে পড়ে, বাট রেট 15কে। আমি রেট কমাতেই দোকানদার রাজি হয়ে যায়। মিম পার্থকে ছোট ছোট চোখে দেখছে। পার্থর কথার অর্থ ঠিক বুঝে উঠতে পারলো না। আয়রা পার্থর কথায় খুশি হয়ে বলে উঠল, দারুণ, কই দেখাও 3 পিসটা। আয়রার প্রশ্নে আর্থ আমতা আমতা করে বলতে শুরু করলো, ফ্ল্যাশব্যাক। আরাতটা যখন শপিং করতে ব্যস্ত, পার্থ একপাশে দাঁড়িয়ে থাকতে বোর হচ্ছিল। পার্থ আরাতদের রেখেই একা একা পুরো শপিং মল ঘুরে দেখতে লাগলো। ঘুরতে ঘুরতে একটা দোকানে চোখ আটকে গেল। 3 পিসটা দেখেই মিমের কথা মাথায় এলো। গর্জিয়াস একটি 3 পিস, সাদা রং, ডিজাইন আর কাপড়ের কাজে যেন একেবারে নজর কাড়ার মতো। পার্থর খুব পছন্দ হয়ে যায় 3 পিসটা। পার্থ এক পর্যায়ে দোকানে ঢুকে পড়ে। 3 পিসের রেট দেখে দোকানদারের সামনে দিয়ে বলল, ব্রো ড্রেসটা প্যাক করো। বলেই পার্থ ওয়ালেট বের করে পকেটে হাত গুজে দেয়। পকেটে হাত গুজে দিয়ে পার্থ বারংবার পকেটে হাতড়াতে লাগে। বেশ কিছুক্ষণ পর পকেটে হাতড়ানোর পরেও যখন কাঙ্ক্ষিত জিনিসটা খুঁজে পেল না, পার্থ ব্যাকুব হয়ে কপালে হাত স্লাইড করতে করতে মনে করার চেষ্টা করে অসুস্থ শরীর নিয়ে মিম পার্থকে নিজেদের সাথে নিয়ে আসতে
না চাওয়ায় পার্থ তাড়াহুড়োয় ওয়ালেট আনতেই ভুলে গেছে। ওয়ালেটে ডেবিট কার্ড এবং ক্যাশ ছিল, আর যা পার্থ হাসপাতালে থাকা অবস্থাতেই আমেরিকার ডলার আর বাংলাদেশের ক্যাশ করে নিয়েছিল। পার্থ নিজের বোকামির জন্য নিজের ওপর রাগ লাগছে। তার থেকে বড় কথা, ড্রেস প্যাকিং পর্যন্ত করে ফেলেছে। এখন কি করবে বুঝতে না পেরে পার্থ একটু দ্বিধা দিয়ে দোকানদারকে জিজ্ঞেস করে ওঠে, ভাই, ড্রেসটার রেট কত? পার্থর আজগুবি কথায় দোকানদার পার্থর মুখের দিকে চেয়ে পুনরায় তার পাশে বসা আরেকটা ছেলের মুখের দিকে তাকালো। পার্থ তাদের দুজনকে মুখ চাওয়াচাওয়ি করতে দেখে লজ্জায় পড়ে গেল। প্রথমত, থ্রি পিসের সঙ্গে দাম লেখা আছে এবং পার্থ দাম দেখেই প্যাক করতে বলেছে। দ্বিতীয়ত, এখানে কোনো দাম দরাদরি করা নেই। পার্থ থতমত মুখে চেয়ে দোকানদার হাসি মুখে বলল, 15,000। থ্রি পিসের দাম শুনে পার্থর মুখ একটু ম্লান হয়ে যায়, কারণ পার্থ আগে থেকেই দাম জানে। তার কাছে টাকা বা ডেবিট কার্ড নেই। উপায় না পেয়ে বলে বসলো, 15,000 না, 1500 বলে নিতাম। 15,000 না, 1500 হলে নিতাম। কথাটা বলেই দোকান থেকে বের হয়ে দ্রুত পা বাড়ালো, কিন্তু দোকানদার পার্থকে যেতে দেখে পুনরায় ডেকে বলে উঠল, রাজনবী। ইয়েস। পার্থ ভেবেছিল দোকানদার হয়তো সঙ্গে সঙ্গে না করে দেবে, কিন্তু অদ্ভুতভাবে দোকানদার কিছুক্ষণ চুপ থেকে পার্থকে দেখে হাসি মুখে বলে উঠল, ঠিক আছে, আপনি যেহেতু নিতে চাচ্ছেন 1500 টাকাতেই নিয়ে যান। রাজনবী হিসেবে বাকি 13,500 আপনাকে হাদিয়া দিলাম। পার্থ যেন মুহূর্তেই তাজ্জব বনে গেল। তার মাথায় যেন বাজ পড়েছে। পার্থ তো 15,000 থেকে একেবারে 1500 বলেছে, যেন দোকানদার না করে দেয় আর এই সুযোগে পার্থ দোকান থেকে বের হয়ে আসতে পারে। কিন্তু পার্থর পুরো প্ল্যান বদলে গেল এক নিমেষেই। এখন দোকানদার সত্যি রাজি হয়ে গেছে, কিন্তু তার কাছে তো এত টাকাও নেই। এখন কি করবে? না কিনে চলে গেলে লজ্জা, চারপাশের মানুষজন, দোকানদারের তাকিয়ে থাকা, সব মিলিয়ে পরিস্থিতি একেবারে অস্বস্তিকর হয়ে ওঠে পার্থর। উপায় না পেয়ে হঠাৎ করে পার্থর গম্ভীর গলায় আই অ্যাম নট ইন্টারেস্টেড বলে দ্রুত পায়ে দোকান থেকে বেরিয়ে আসে। বলতে গেলে লজ্জার হাত থেকে বাঁচতে মুখে গম্ভীর্য ফুটে তুলে দ্রুত পা চালিয়ে সে ভিড়ের মধ্য থেকে বের হয়ে আসে। ব্যাক টু দ্য পেজেন্ট। পার্থর হতাশা ভরা কণ্ঠে কথাগুলো শুনে আয়রা প্রথমে অবাক হয়ে তাকিয়ে থাকে, তারপর নিজের হাসি চাপতে চেষ্টা করে। আর মিম রাগে গলায় পার্থর হাতে কিল মেরে দাঁতে দাঁত চেপে বলে উঠল, তোকে আমার জন্য কে ড্রেস চুজ করতে বলেছে, ডাফার? ভোলা ভোলা মুখে পার্থর হাত স্লাইড করতে করতে বলল, আমি তো ভেবেছিলাম 15,000 টাকার ড্রেস 1500-তে না করে দেবে, বাট উল্টা 1500 টাকাতেই দিতে রাজি হয়ে গেল। এখন কি করব বল? কে জানতো তোদের দেশের মানুষ এতটা দয়ালু। গিফট যখন দিতে চাইলো পুরো ড্রেসটা দিতে পারতো। পার্থর কথায় মিম আরো রেগে গেল। চল, সেই দোকানে নিয়ে চল। পার্থ গম্ভীর গলায় বলল, নিতে হবে না, আমি ম্যানেজ করেছি ব্যাপারটা। হ্যাঁ, বুঝতে পেরেছি কতটা ম্যানেজ করেছেন, এবার চলেন। মিম আগে আগে পা বাড়ালো। পার্থ একবার আয়রাকে দেখে পুনরায় মিমের পিছু নিল। আয়রা একবার কিছুক্ষণ একা একা হেসে রোশনির কথা মাথায় আসতেই পেছনে ফিরে তাকালো, কিন্তু পিছু ফিরে রোশনি মাহির কাউকে দেখতে পেল না। আয়রা এদিক ওদিক তাকিয়ে রোশনিকে খুঁজলো, খুঁজে না পেয়ে আনাস আয়রাদের কাছে আসলো। আনাস আয়রা এতক্ষণে প্রায় অনেক শপিং করে নিয়েছে। আয়রা আরাতকে রোশনির কথা জিজ্ঞাসা করতে নিয়েও কিছু বলল না। এটা সঠিক সময় না, কারণ চারিদিকে ঈদের শপিং এর জন্য মানুষের ভিড় অনেক। আহিন বারবার শপিং ব্যাগ নিজেদের গাড়িতে রেখে আসছে আর বিরক্তিকর নিঃশ্বাস ফেলছে, কেননা আনাস আয়রা মিলে পুরো তালুকদার বাড়ি এবং শেখ বাড়ির জন্য শপিং করেছে। আর আরাত তো সেম। মিম নিজেও নিজের টাকা দিয়ে তালুকদার বাড়ি এবং নিজের বাবা মার জন্য ঈদের শপিং করেছে। সবাই একসঙ্গে শপিং করতে এলেও সবাই নিজেদের টাকা দিয়ে আলাদা আলাদা করে সবার জন্য শপিং করেছে। বলতে গেলে ঈদের ড্রেস এক একজনের 4-5টা করে হবে, কেননা আতিফ শেখ এবং আদনান তালুকদার, আহাদ তালুকদারও পুরো ফ্যামিলি ঈদের শপিং করেছে। পুরো দিন রোজা রেখে ক্লান্ত শরীর নিয়ে ঈদের শপিং শেষ করে সন্ধ্যার আগে আগে বাড়ি ফিরেছে আরাতরা। রাত প্রায় 7টার ঘরে। আরাত ইফতার করে রুমে বেঁচেতে মাগরিবের নামাজ আদায় করে। জায়নামাজে বসে কোরআন তেলাওয়াত করছে। আরাতের সঙ্গে ছোট্ট মাহা ছিল বেশ কিছুক্ষণ। আরাতের দেখা দেখি ছোট মাহা নামাজে উঠবোস করছিল বারংবার। কিছুক্ষণ আরাতকে নামাজের সঙ্গ দিয়ে একা একাই নিচে নেমে যায়। আরাত নামাজ আদায় করে ক্লান্ত শরীর নিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করছে। এতে যেন সারাদিনের ক্লান্ত শরীর থেকে কোথাও একটা মিলিয়ে যায়।
আরাতের কোরআন শরীফ তিলাওয়াত করার মধ্যে সাদা পাঞ্জাবি পরিহিত তাকবীর আর ছোট্ট বিরাট রুমে ঢুকলো। বিরাট তাকবীরের হাতে এক আঙুল শক্ত করে ধরে পাপার সঙ্গে মসজিদ থেকে ফিরলো। শরীরে তার তাকবীরের সঙ্গে ম্যাচিং করা সাদা পাঞ্জাবি পাজামা জড়ানো। দুজন রুমে ঢুকে আরাতকে কোরআন তিলাওয়াত করতে দেখে ধীর পায়ে আরাতের পাশে এসে বসলো। তাকবীর মনোমুগ্ধকর নয়নে আরাতের কোরআন তিলাওয়াত শুনছে, আর ছোট বিরাট একবার পাপাতো অন্য আরেকবার মাম্মাকে ছোট ছোট চোখে দেখছে। আরাত নিজের পাশে স্বামী সন্তানের উপস্থিতি বুঝতে পেয়ে আয়াত শেষ করে কোরআন শরীফ বন্ধ করে প্রথমে ছেলের দিকে হাসি মুখে তাকালো। ছেলের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসতেই ছোট বিরাট মায়ের কোলে মাথা দিয়ে মেঝেতে শুয়ে পড়লো। ঠিক যেন তাকবীর। আরাতের এক নিমেষেই মনে হলো ছেলেটা তার পাপার মতোই কার্বন কপি হয়েছে। যেমন ভাবে তাকবীর আরাতের কোলে মাথা রাখে, ঠিক সেইভাবেই ছোট বিরাট তার মাম্মার কোলে মাথা রেখে শুয়ে আছে। আরাত ছেলের কপালে আলতো চুমু রেখে দিয়ে স্নেহভরা হাতে ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তাকবীর নীরবে সেই মনোমুগ্ধকর দৃশ্যটা দেখছে। দেখতে দেখতে তাদের বিয়ের প্রায় 7.5 বছর হয়ে গেছে। এই 7.5 বছরে আরাতের সঙ্গে বাচ্চামি স্বভাব আর নেই। হুট করে যখন জানতে পারে তাদের দুজনের অস্তিত্বই পৃথিবীতে আসতে চলেছে, হঠাৎ করে যেন সেই বাচ্চামি স্বভাবের আরাত বড় হয়ে গেল। ধীরে ধীরে স্বামী সংসার নিয়ে নিজেকে গুছিয়ে নিতে লাগলো। একসময় যমজ 2 বাচ্চার মা হয়ে একদম তাকবীরের ঘরের পাক্কা গিন্নি হয়ে উঠল। ছেলে মেয়েকে মায়ের স্বাদ আর সংসারের দায়িত্ব নিজের কাঁধে নিতে শিখে গেছে। শুধু ঘরে তার স্বামীর খেয়াল রাখতে হয় না, উল্টো সারাদিনের অফিসের কাজ শেষে ক্লান্ত শরীর নিয়ে তাকবীর ঘরে ফিরে নিজের বউয়ের খেয়াল রাখে। তার ছোট ছোট বাচ্চার মায়ের খেয়াল রাখাটা নিত্যদিনের কাজের মধ্যে পড়ে। আরাত একদিন হঠাৎ করে গভীর রাতে তাকবীরের বুকে মাথা গুজে তাকবীরকে প্রশ্ন করেছিল, আচ্ছা আপনি ক্লান্ত হয়ে যান না কেন? আরাত একটু সময় নিয়ে বলেছিল, এই যে সারাদিন অফিস সামলে ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরে এসে আমার খেয়াল রাখেন, আমাকে খাইয়ে দেন, আমার শরীরের যত্ন নেন, আমার কাজে হেল্প করেন, আমার সঙ্গে রাত জেগে বাচ্চাদের খেয়াল রাখেন। এত কিছুর মাঝে আপনার ক্লান্ত শরীরকে বিশ্রাম দেওয়ার সুযোগ হয়ে ওঠে না। আপনার তো এসবে ক্লান্ত হয়ে যাওয়ার কথা। সেদিন তাকবীর আরাতের ঘাড়ে মুখ গুজে উত্তর বলেছিল, ঘরে ফিরে সর্বপ্রথম তোমার দেখা পেলে আমার সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। শরীরে এক অদ্ভুত শান্তি নেমে আসে। তুমি একটু কাছে এলেই পৃথিবীর সব ক্লান্তি ঘুমিয়ে পড়ে নিঃশব্দে। তোমাকে বুকিয়ে জড়িয়ে নিলে আমার মনে হয় এটাই আমার সবচেয়ে বড় কোমল বিশ্রাম। তাকবীর আরাতকে নিজের বুকের ভেতরে আরো গভীরভাবে জড়িয়ে নিয়ে আরাতের গালে ঠোঁট ছুঁয়ে দিয়ে পুনরায় বলেছিল, আর যদি তুমি বলো তোমার খেয়াল রাখার কথা, তাহলে আমি বলবো তোমার খেয়াল রাখা আমার সবচেয়ে প্রিয় দায়িত্ব আর অভ্যাস। তুমি ভালো থাকলে আমি ভালো থাকি, আর পৃথিবী ঠিক থাকে। তোমার পাশে থেকে তোমাকে ভালো রাখাই আমার শান্তির সবচেয়ে সুন্দর কারণ। তোমার হাসিতে আমার সব ক্লান্তি ওষুধ মিশানো রাত। তাকবীরের আবেগময় কথায় আরাত শান্তিতে চোখ বুজে তাকবীরের বুকে ঠোঁট ছুঁয়ে দিয়েছিল। আরাতের ঠোঁটের আলতো স্পর্শে তাকবীর আরো অস্থির হয়ে উঠেছিল, কিন্তু নিজেকে সামলানোর তালে দুষ্টামির ভঙ্গিতে বলেছিল, আমার ছেলে মেয়েকে সামলানোর দায়িত্ব আপনার, আর আপনাকে সামলানোর দায়িত্ব আমার, বুঝলেন ম্যাম? তাকবীরের দুষ্টুমি ভরা কথায় আরাত তাকবীরের বুক থেকে মাথা তুলে তাকবীরের দিকে চেয়ে নাক ছিটকে বলেছিল, আমি কি ছোট বাচ্চা নাকি? আরাতকে নাক ছিটকাতে দেখে তাকবীর মুচকি হেসে আরাতের নাকে নাক ঘষে আদুরে গলায় বলেছিল, না ছোট বাচ্চা না, তুমি আমার 2 বাচ্চার মা। এবার আরাত তাকবীরের দুজন এবার আরাত তাকবীর দুজনেই একসঙ্গে মুচকি হেসে উঠেছিল। আরাত বিরাতের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে তাকবীরের দিকে তাকালো। তাকবীরকে কিছু নিয়ে ভাবতে দেখে আরাত চোখের ইশারায় জানতে চাইলো, কি ভাবছেন? তাকবীর আরাতকে চোখের ইশারা করতে দেখে মুচকি হেসে আরাতের কপালে চুমু রেখে দিয়ে বুকের সাথে জড়িয়ে নিল। বিরাট এতক্ষণে মায়ের ভালোবাসা পেয়ে চোখ বুজিয়ে নিয়েছে। আরাত নিজেও তাকবীরের বুকে মাথা ঠেকিয়ে চোখ বুজলো। ঘরের ভেতরটা যেন ভালোবাসা, মায়া আর দোয়ায় ভরে উঠেছে। তাকবীরের চোখে এক অদ্ভুত প্রশান্তি, যেন এই ছোট্ট পরিবারটাই তাকবীরের পুরো পৃথিবী। বেশ কিছুক্ষণ যাওয়ার পরে তাকবীর হঠাৎই বলে উঠল, রোশনির সঙ্গে দেখা হয়েছিল? আরাতের বন্ধ চোখের পাতা খুলে গেল। তাকবীরের কথায় এতক্ষণে বুঝতে পেরেছে আনাজ শপিং মলে রোশনির সঙ্গে দেখা হওয়ার বিষয়টি তাকবীরের কাছে বলে দিয়েছে।
আরাত ছোট করে উত্তর করলো, তাকবীর পুনরায় একই ভঙ্গিমায় বলল, ইগনোর করেছো কেন? আরাত ঠিক হয়ে বসতে বসতে গম্ভীর গলায় বলল, ইগনোর করব কেন? সে আমার কে? আরাতের কথায় তাকবীরের ভ্রু কুঁচকে এলো। রোশনি তোমার কেউ না? আরাত এক নজর তাকবীরকে দেখে কিছু না বলে ঘুমন্ত বিরাটকে কোলে তুলতে তুলতে বলল, ছিল একসময়, বাট আমি তার কেউ ছিলাম না। বর্তমানে আমার বলতে শুধুই আপনাকে বুঝি, কোনো থার্ড পার্সনকে না। আরাত বিরাটকে নিজের কোলে তুলে নিয়ে নিতে নিলে তাকবীর আরাতকে বাধা দিয়ে নিজেই ঘুমন্ত বিরাটকে কোলে তুলে নিল। আহিনের রুমে রেখে আসার জন্য আরাত সোজা হয়ে দাঁড়িয়ে কোরআন শরীফ মেঝে থেকে তুলল রেখে দেওয়ার জন্য। তাকবীর বিরাটকে নিয়ে দরজার সামনে এসে পুনরায় পিছু ফিরে তাকালো। আরাতকে কোরআন শরীফ রেখে দিতে দেখে নীরব চোখে মেঝেতে তাকালো। কয়েক সেকেন্ড মেঝের দিকে চোখ রেখে পুনরায় আরাতের দিকে চেয়ে ঠান্ডা কণ্ঠে বলে উঠল, পৃথিবীতে শত্রুর সঙ্গেও ভালোভাবে কথা বলতে হয়, কারণ তাদের সঙ্গে দ্বিতীয়বার আর দেখা হওয়ার সুযোগ থাকে না। তাকবীর রুম থেকে বের হয়ে গেল। আর তাকবীরের কথায় কোরআন শরীফ রেখে দিয়ে মলিন হেসে বিড়বিড় করে উঠল, এই পৃথিবীতেই সে আমার খেলার সঙ্গী ছিল। আমাকে হারানোর ভয়ে সে কেঁদেছিল, যাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করেছিলাম। আমি তাকেও বদলে যেতে দেখেছি, সেও নিজের স্বার্থের জন্য আমাকে ছেড়েছে। এই দুনিয়াতে একমাত্র বিশ্বস্ত হাত বলতে আমি শুধু আপনাকেই জানি। আরাত বিছানা ঠিকঠাক করে নিচ্ছে। মাহা বেশিরভাগ আদিবা তালুকদারের কাছে থাকে, আর বিরাট এরান আহিনের এক রুমে থাকে। যদিও তাদের জন্য আলাদা রুম আছে, তবে এতটুকু বাচ্চাদের একা আলাদা রুমে রাখে না। আরাত মাহাকে নিজের সঙ্গে রাখে, কিন্তু মাহা পাপা মাম্মার চেয়ে বেশি ভাগ রাতে দাদিমা তো নানিমার কাছেই থাকে। আজকেও সেম, আদিবা তালুকদারের কাছে মাহা এতক্ষণে ঘুমিয়ে তলিয়ে গেছে। আরাত আর মেয়ের খোঁজ না করলো না, কেননা আরাত জানে মাহা এখন কোথায়। বরং বরং আরাতের থেকে আদিবা রাবেয়া তালুকদারের কাছে বেশি থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে মাহা। মাহার সব আবদার মুখ থেকে বের হওয়ার আগেই তারা পূরণ করে দেয় কিনা। আরাত বিছানা ঠিক করতে আনমনে সোফার দিকে চোখ গেল। সন্ধ্যার আগেই শপিং মল থেকে ফিরেছে, বাড়ির সবার জন্য শপিং করেছে, এখনো কাউকে দেখানো বা দেওয়া হয়নি, সময় হয়ে ওঠেনি। আরাত ধীর পায়ে সোফার কাছে এসে এক এক করে ব্যাগগুলো দেখতে লাগলো। মনে মনে ঠিক করে নিল আগামীকাল সবাইকে শপিংগুলো দিয়ে দেবে। আরাত শপিং ব্যাগগুলো দেখার মধ্যে তাকবীর বিরাটকে আয়নের রুমে রেখে রুমে আসলো। আরাতকে সোফাতে বসে শপিং দেখতে দেখে তাকবীর আরাতের কাছে এসে গলা খাকারি দিল। আরাত চোখ তুলে এক নজর তাকবীরকে দেখে তাকবীরের জন্য নিয়ে আসা শপিং তাকবীরের সামনে ধরে হাসি মুখে বলল, আপনার জন্য। তাকবীর কিছু বলল না, শুধু গম্ভীর গলায় আরাতের হাত থেকে ব্যাগ নিয়ে দেখতে লাগলো। কেননা আজ নতুন না, এই কয়েক বছরে আরাত 3 বছর আগে থেকে এমন করে আসছে প্রতি ঈদে। তাকবীরের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড নিয়ে শপিং মলে গিয়ে পুরো তালুকদার বাড়ির জন্য শপিং করে আনবে, সঙ্গে তাকবীরের জন্য শপিং করতে ভুলবে না। তাকবীরের জন্য শপিং করে তাকবীরকে এমন ভাবে গিফট দেবে যেন আরাত নিজের টাকা দিয়ে তাকবীরকে শপিং করে দিচ্ছে, আর তাকবীর তার বউয়ের গিফট পেয়ে খুব আনন্দিত। তাকবীর আরাতের হাত থেকে ব্যাগ নিয়ে নিজের জন্য আনা সাদা পাঞ্জাবিটা দেখতে লাগলো। আরাত প্রতি ঈদে তাকবীরের জন্য অন্য পোশাক না, সাদা পাঞ্জাবি নিয়ে আসবে। এই যে বর্তমান তাকবীরের শরীরে সাদা পাঞ্জাবি জড়ানো, এটাও আরাতের কেনা, তবে খারাপ লাগে না। আরাত তাকবীরের জন্য সাদা পাঞ্জাবি এবং নিজের জন্য সাদা শাড়ি এবং বোরকা নিবে। এবারও সেম কাজটাই করেছে। তাকবীর গম্ভীর মুখে পাঞ্জাবি দেখছিল। আরাত হঠাৎই তাকবীরের সামনে তাকবীরের ডেবিট কার্ড এগিয়ে দিয়ে বলল, বেশি না, বউ হওয়ার মানবতার খাতিরে মাত্র 2 লাখ টাকার শপিং করেছি। তাকবীর ডেবিট কার্ড দেখতে দেখতে বলল, তুমি বউ নাকি আওয়ামী লীগ? তাকবীরের কথায় আরাত ভ্রু কুঁচকে চেতে উঠে গলায় বলে উঠল, মানে? তাকবীরের ডেবিট কার্ড থেকে চোখ ফিরিয়ে আরাতের দিকে তাকিয়ে বলল, মানে আওয়ামী লীগ যেমন দেশের বাইরে টাকা পাচার করেছে, ঠিক তেমনি এক নিমেষেই তুমিও আমার 2 লাখ টাকার শপিং মলে পাচার করেছো। আরাত চোখ ছোট ছোট করে বলল, আমি কি নিজের জন্য শুধু শপিং করেছি? আমি তো পুরো বাড়ির জন্য শপিং করেছি। এনাফ এনাফ এনাফ। আর না, যেমন লিডার তেমন তার শিষ্য। আরাত কপাল কুঁচকে তাকবীরকে দেখতে লাগলো। আরাত ভুল কি বলেছে বুঝতে পারলো না। সে যা করেছে তাই তো বলেছে। এখানে লিডার আর শিষ্য বা
কই থেকে এলো? আরাত চিল্লিয়ে অবুঝের মতো বলে উঠল, মানে কি বলতে চাইছেন আপনি? কিসের লিডার আর কিসের শিষ্যের কথা বলছেন? তাকবীর আরাতের ভোলা ভোলা মুখের দিকে তাকিয়ে বলল, আমি কি আমার জন্য কিছু করেছি? আমি তো পুরো দেশবাসীর জন্য করেছি। হাসিনা আপাকে কপি করে পুরোই কপিরাইটের মতো জঘন্য কাজ করেছো রাত। তাকবীরের কথায় আরাত পুরো তাজ্জব বনে গেল। আরাত এত কিছু ভাবেনি, অথচ তাকবীর কত কিছু ভেবে আরাতকে পচাতে শুরু করেছে। তার থেকে বড় কথা, গম্ভীর তাকবীর আজকে এত কথা বলছে, তাও অহেতুক কারণ নিয়ে। আরাত মুখ মলিন করে তাকবীরকে বলল, আপনি সামান্য 2 লাখ টাকার জন্য আমাকে কথা শোনাচ্ছেন? যান, আপনার টাকা আমি বাবার কাছ থেকে নিয়ে পরিশোধ করে দিব। তাকবীর যেন এতে আরো ক্ষিপ্ত হলো, ক্ষিপ্ত কণ্ঠে বলে উঠল, হোয়াট? তুমি 2 লক্ষ টাকা পাচার করেছো? আনাস 2 লক্ষ টাকা, তোমার শ্বশুর 2 লক্ষ টাকা, তোমার বাবা 2 লক্ষ টাকা, এসব কই থেকে আসে শুনি? একমাত্র আমার অফিস থেকে আসে। আর তুমি আমার 2 লক্ষ টাকা আমাকেই ট্রান্সফার করে দিতে চাইছো? আর তাকবীরের কথায় 2 হাত ভাঁজ করে তাকবীরকে ভেঙিয়ে বলতে লাগলো, ফর ইওর ইনফরমেশন, বাবা এবং আমার শ্বশুর আব্বু 2 লক্ষ না 6 লক্ষ টাকার শপিং করেছে। আর হ্যাঁ, শুধু তালুকদার বাড়ির জন্য না, শেখ বাড়ি, মির্জা বাড়ি এবং রাহিমা সুলতানা আন্টিদের বাড়ি এবং গ্রামের মামা মামি আর আপনাদের নানু বাড়ির সন্ধ্যাদের বাড়ির জন্য। সব মিলিয়ে প্রায় 6 লক্ষ টাকার ঈদের শপিং করেছে। আর আনাস ভাইয়া নিজের ইনকামের 1 লক্ষ টাকা শপিং করেছে। আর আমি আমার হাজবেন্ডের 2 লক্ষ টাকার শপিং করেছি। নট নোট টাকা নট টাকা পাচার, এটাকে বলে শপিং। ঈদের শপিং, বুঝতে পারছেন? আরাত রাগের মাথায় এক নিঃশ্বাসে কথাগুলো বলে নিঃশ্বাস নিল। তাকবীর আরাতের কথায় কপাল কুঁচকে বলল, অফিসটা তো না, সো তোমার অফিসটা তো আমার। সো তোমরা পুরো আওয়ামী লীগ মিলে যত টাকা পাচার করেছো সব আমার অফিসের টাকা ছিল। আপনার অফিস মানে? তাকবীর বাঁকা হেসে নিজের পাঞ্জাবির ওড়না দিয়ে হুট করে আরাতকে এক ঝটকায় নিজের বুকে টেনে ফেলে বলল, অফিসিয়ালি আমার অফিস, আর শ্বশুরের মেয়ের জামাইয়ের অফিস তোমার শ্বশুরের ছেলের অফিস, অ্যান্ড আজান তালুকদার তাকবীরের গড়ে তোলা অফিস। সো অফিসটা কার? অবভিয়াসলি আমার। আরাত হাঁ করে তাকবীরের মুখের দিকে তাকিয়ে রইল। তাকবীর কোথা থেকে কোন যুক্তি খুঁজে বের করে তুলে ধরছে। আরাত সেসব মিলাতে ব্যস্ত। তাকবীর আরাতের মুখের চাহনি দেখে আরাতের আড়ালে মুচকি হাসছে। তার বউটা যে বেজায় রেগে গেছে, তার চাহনি দেখেই বোঝা যাচ্ছে। আরাত কিছুক্ষণ ভেবে পুনরায় তেতে উঠে বলল, আমরা যদি আওয়ামী লীগ হয়ে থাকি তাহলে আপনি বিএনপি, অফিসের টাকা পুরো তালুকদার বাড়ির মালিকানা, আর আপনি শুধু আপনার নিজের নামে চালিয়ে দিচ্ছেন। যেমন করে বিএনপি পুরো বাংলাদেশকে ক্ষমতার জোরে নিজের নামে চালিয়ে দিচ্ছে। এই তুমি এতটুকু পিচ্চি মেয়ে হয়ে অফিসের মামলায় ঢুকবে না বলে দিলাম। হ্যাঁ, আমি এতটুকু হতে পারি, বাট 2 বাচ্চার মা, সম্মান দিয়ে কথা বলবেন। আর সেই 2 বাচ্চার বাবা আমি। দুজনে কথোপকথনের মধ্যে আনাস হামি তুলতে তুলতে রুমে ঢুকে অবাক হয়ে জিজ্ঞাসা করে উঠল, কি হয়েছে ভাইয়া, তোমরা এত রাতে চিল্লাচিল্লি করছো কেন? আনাসের হঠাৎ আগমনে তাকবীর আরাতকে ছেড়ে দিয়ে রাগী গলায় আনাসকে এক ধাক্কায় ঘর থেকে বের করে শব্দ করে দরজা লাগাতে লাগাতে বলল, তুই চুপ থাক, জামাতের মতো মাঝখান থেকে টক্কর দিতে হাজির, শালা জামাত শিবির। আনাস এক চোখ থেকে ঘুম শেষ। বেচারা বুঝতেই পারলো না তার সঙ্গে হলোটা কি। সে তো কাঁচা ঘুম থেকে উঠে এলো বীর রাতের চিল্লাচিল্লি শুনতে পেয়ে। ভেবেছিল দুজন হয়তো ঝগড়া লেগেছে, এই খুশিতেই একটু তাড়াহুড়োয় রুম নক না করে রুমে ঢুকে পড়েছে, তাই বলে এভাবে জামাত শিবির বলে ঘাড় ধরে রুম থেকে বের করে দিবে? এটা তো ঘোর অন্যায়। এটার একটা বিহিত হওয়া দরকার কোথাও। ভাবলো বিয়ের 7 বছরে কখনো বীর রাতকে ঝগড়া করার দেখার সুযোগ হয়ে ওঠেনি। এটাই মোক্ষম সুযোগ, কিন্তু কে জানতো এভাবে অন্যের ঘরে ঝগড়া দেখতে গিয়ে অপমান হতে হবে। না, এই অপমান আর নেওয়া যায় না। আনাস নিজের মনে কথাগুলো ভেবে নিজের রুমের দিকে পা বাড়াতেই আয়রাকে হাতে হাত গুজে ভ্রু কুচকে দাঁড়িয়ে থাকতে দেখে আনাস গলা খাকারি দিয়ে আনাসের চেহারা এমন, ছেড়ে দে মা, দৌড়ে পালাই। শেষমেশ ফুপুর পেটের বউয়ের সামনে অপমান হতে হলো, তাও কিনা বড় কাজিন আর ছোট বোনের ঝগড়া দেখতে এসে। আনাস গলা খাকারি দিয়ে বলল, তুই এখানে? আয়রা কপালে শুকনো ভাঁজ রেখে আরো গাঢ় হলো। আয়রার কপালে শুকনো ভাঁজ যেন আরো গাঢ় হলো।
আমার বাড়ি, আমিই তো থাকবো, তাই না? তুমি কাকে এক্সপেক্ট করেছিলে? আয়রার কথায় আনাস নিজের মধ্যে গম্ভীর টেনে বলল, কাউকে না, রুমে চল। বলে আনাস নিজেদের রুমের দিকে হাঁটতে লাগলো। আয়রা পেছনে থেকে দেখে উঠল। তুমি তো তাকবীর ভাইয়ের রুমে এসেছিলে, কি হয়েছে? ওদের এত রাতে এত চিল্লাচিল্লি করছে কেন দুজন? আনাস আয়রার কথায় জায়গায় দাঁড়িয়ে বলল, আগে বল, তুই কখন এসেছিস এখানে? আয়রা অবাক হয়ে, কেন, মাত্রই তো আসলাম। আনাসের মুখে হাসি ফুটে উঠল, বুকে হাত দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে মনে মনে বলতে ভুলল না, যাক আল্লাহ বাঁচাইছে, বউয়ের সামনে অপমান হতে হয়নি। আনাস বুকে হাত দিয়ে পিছু ফিরতে আয়রাকে নিজের খুব নিকটে দেখে হুট করে আয়রাকে কোলে তুলে নিয়ে রুমের দিকে যেতে যেতে বলল, তুই আবার তুই আবার এনসিপির মতো আমার পাশে এসে দাঁড়ালি কেন? চল রুমে চল। আনাসের হঠাৎ আক্রমণে আয়রা ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। কোথা থেকে কি হয়ে গেল মাথায় ঢুকলো না। আর এই এনসিপি আবার কই থেকে এলো? আর কেনই বা আনাস তাকে এনসিপি বলল, কিছুই বুঝতে পারলো না। সময়টা দুপুর গড়িয়ে বিকালের ঘরে। শহর থেকে মিম, পার্থ আর আহিন তিনজন তালুকদার বাড়ির গাড়িতে রওনা দিয়েছিল দুপুর 2টোর দিকে। প্রায় 3 ঘন্টা জার্নি করে গাড়ি গ্রামের চিকন রাস্তা দিয়ে ধীরে ধীরে মিমদের উঠানে এসে দাঁড়ালো। বিকেলের হালকা বাতাসে পুরো দিনের রোদ নেতিয়ে পড়া গাছের পাতাগুলো হালকা বাতাসে দুলছে। গাড়ি এসে উঠানে থামতেই তিনজন একসাথে নেমে পড়লো। মিম স্কার্টের ওপর সাদা পাতলা ওড়নাটা ঠিক করতে করতে চারপাশে তাকিয়ে হালকা মৃদু হাসলো। সবকিছু অনেক দিনের চেনা, তবুও নতুন লাগছে। হয়তো বাড়িতে নতুন করে রং করিয়েছে, দেখে কেমন লাগছে। সেই যে রূপালী বেগমের ওপর রাগ করে তাকবীর আনাতের সঙ্গে গ্রাম ছেড়েছিল, প্রায় 7 বছর পরে গ্রামের মৃদু বাতাস, গ্রামের ঠান্ডা আবহাওয়া শরীরে লাগছে। বিষণ্ণ মনটা এক নিমেষে ফুরফুরে হয়ে গেল। মনের মধ্যে আব্বু আম্মুকে নিয়ে হাজার ঘানি ভাবনা ভাবছে। আব্বু আম্মু এত বছর পরে তাদের আদরের একমাত্র মেয়ে মিমকে দেখে কেমন রিয়াকশন দিবে? কান্না করে দিবে নাকি অভিমানে মুখ ফিরিয়ে নিবে? মিম মনের মধ্যে হাজারো ভাবনা নিয়ে বাড়ির দিকে এগুতে নিলে ঠিক তখনই হঠাৎ করে মিমের ফুলের বাগান থেকে ভেসে এলো এক ছেলের কণ্ঠে মধু মাখা সুর। গানের আওয়াজে তিনজনই থেমে গিয়ে একে অপরের দিকে তাকালো। देखे ना यूं बेरुखी से आज तो नजर मिला ले है कसम तुझे दीवानी प्यार का कोई सिला दे जब से तेरी आंखें झुके है तब से मेरी सांसें रुकी है सोरी सोरी ख्वाबों में अभी जा नैना नयन से नयन का मिला নয়ন সে নয়ন কা মিলা। যাই হোক, একটা হিন্দি সং। আমি ভাই এত হিন্দি পারি না। তিনজনের মধ্যে কৌতূহল শুরু হয়ে গেল, কেই বা গান গাইছে। আর গানের সুর তো মিমের ফুলের বাগানের দিক থেকে আসছে। গানের সুরের সঙ্গে ছোট ছোট বাচ্চার হাসির শব্দ ভেসে আসছে। আহিন বাগান থেকে চোখ ফিরিয়ে মিমকে ধীরে বলে উঠল, কে গাইছে গান? মিম কোনো উত্তর দিল না। এক নজর আহিনকে দেখে চুপচাপ বাগানের দিকে হাঁটা ধরলো। পার্থ মিমকে বাগানের দিকে যেতে দেখে আহিন ঘাড়ে হাত রেখে বলল, চলো দেখি। আহিন পার্থর সঙ্গে তাল মিলিয়ে হাঁটতে লাগলো। তিনজনেই 2-1 পা করে আস্তে আস্তে বাগানের দিকে এগিয়ে গেল। বিকালের ঠান্ডা মৃদু বাতাসে ফুলের গন্ধ, তার চারিপাশে তার পাশাপাশি পাখির ডাক আর সেই মিষ্টি কণ্ঠ সব মিলিয়ে এক শীতল অনুভূতি করে তুলেছে। বিকালে ঠান্ডা মৃদু বাতাসে ফুলের গন্ধ, তার পাশাপাশি পাখির ডাক আর সেই মিষ্টি কণ্ঠ সব মিলিয়ে এক শীতল অনুভূতি করে তুলেছে। কিছুটা কাছে যেতেই তিনজন যা দেখলো তাতে সবাই অবাক হয়ে গেল। বাগানের মাঝখানে দাঁড়িয়ে আছে আরশ। তার চারপাশে 5-6টা ছোট ছোট বাচ্চা, কেউ গাছে পানি দিচ্ছে তো কেউ আগাছা পরিষ্কার করছে, কেউ আবার হাসতে হাসতে মাটিতে বসে ফুলের নতুন চারা লাগাচ্ছে। আরো ছোট ছোট বাচ্চাদের সঙ্গে হাতে হাত লাগিয়ে গান গাইছে। মিম নিঃশব্দে দাঁড়িয়ে রইল, চোখে তার বিস্ময়। আরশ গ্রামে কি করছে, আর মিমের ফুল বাগানেই বা তার কাজ কি? মিম বিস্ময় হয়ে পুরো ফুল বাগান দেখতে লাগলো। মিম যেমন রেখে গেছিল তার থেকে বেশি সুন্দর করে তুলেছে পুরো বাগান। এতটা বছর যত্ন না করলে এতদিন এত সুন্দর বাগান সম্ভব হতো না। এতটা বছর যত্ন না করলে তো এত সুন্দর বাগান হতো না।
মিম ভাবতেই পারেনি তার ফেলে রাখা ফুলের বাগান এভাবে জীবন্ত হয়ে আছে, আরশের গলায় গান বলে দিচ্ছে। এত বছর গাম্ভীর্য থেকে কিছুটা হলেও বেরিয়ে এসেছে। আহিন অবাক হয়ে বলে উঠল, তোমার বাগানে তো এখন পুরো বদলে গেছে মিমাপু। আহিনের কথায় আরশ গান বন্ধ করে পিছনে ফিরে তাকালো। পিছু ফিরে তাকাতেই আরশের স্বাভাবিক মুখ পুনরায় গম্ভীর হয়ে উঠল। বাচ্চারা মিমকে দেখে আরশের দিকে তাকালো। আরশ তাদের চোখের ইশারায় জায়গা ত্যাগ করতে বলল এবং বাচ্চাগুলো আরশের ইশারা বুঝতে পেয়ে সঙ্গে সঙ্গে মিমের পাশ ঘেঁষে দৌড়ে চলে গেল। আরশ বাগান থেকে গম্ভীর মুখে উঠানের দিকে হাঁটতে লাগলো। মিম আহিরকে পাশ কেটে যেতেই পারতো, আরশের সামনে এসে হাসি মুখে দাঁড়ালো। পার্থকে নিজের সামনে দাঁড়াতে দেখে আরশ ভ্রু কুঁচকালো। মিম আহিন কি পিছু ফিরে দেখছে দুজনকে। পার্থ হাসি মুখে বলে উঠল, হাই ব্রো, তোমার ভয়েস নিয়ে বলার কিছু নেই, জাস্ট অ্যামেজিং। আরশ খানিকটা বিরক্ত হলো। পার্থ পুনরায় আরশের সামনে হাত বাড়িয়ে দিয়ে বলল, ফ্রেন্ড। আরশ নীরব চোখে পার্থকে দেখলো। ছেলেটার স্টাইলে আধুনিকতার ছোঁয়া থাকলেও দেখতে পুরো রাজকুমারের মতো। দুধে আলতা ফর্সা গঠনের, মাথার চুলগুলো বাদামি, চেহারায় মায়া লেগে আছে। ঠোঁটের কোণে সবসময় কিছুটা হাসি হাসি ভাব লেগে থাকে বোধহয়। আরশ পার্থকে পর্যবেক্ষণ করে পার্থর বাড়িয়ে দেওয়া হাতকে অগ্রাহ্য করে গম্ভীর গলায় বলল, আমি যার তার সাথে ফ্রেন্ডশিপ করি না। আরশ বাড়ির দিকে পা বাড়ালো। পার্থর মুখে তাচ্ছিল্যতা ফুটিয়ে আহিনের দিকে তাকিয়ে বলল, হোয়াট? যার তার সঙ্গে মানে কি? আমাকে হুদাই মনে হয়? আহিন পার্থর কথায় বলে উঠল, জলে জলে। মিম দুজনের কথায় কান্না দিয়ে আরশের যাওয়ার পানে চেয়ে রইল। আহিনের কথা বুঝতে না পেয়ে পার্থ অবাক হয়ে বলে উঠল, হোয়াট ইজ জলে? হ্যাঁ জলে। ভাই আমার সিঙ্গেল তো, চোখের সামনে কাপল দেখে বউয়ের কথা মনে পড়ে যায়, এজন্য বুকের বাঁ পাশে জলে পুড়ে অঙ্গার হয়ে যাচ্ছে। পার্থ এখনো আহিনের কথা বুঝতে না পেরে আগের ন্যায় চেয়ে আছে। আহিন কাপল বলতে কাকে বোঝালো পার্থের মাথায় ঢুকলো না। পার্থকে অবুঝের মতো চেয়ে থাকতে দেখে আহিন মুচকি হেসে মাথা ঘুরিয়ে আরশের যাওয়ার পানে চেয়ে দু হাত উজাড় করে গলার স্বর উচ্চ করে বলতে লাগলো, রিসেন্টলি টিকটকে একটা গান ভাইরাল হয়েছে না, 30-এ দিছি পা, আর কবে বিয়ে করবাম, লেট করলে হবে দেরি, কবে ইষ্টকুলু করবাম, ঘুম আসে না, ভালো লাগে না, বেকায়দা বেরাম, আমায় বিয়া দাও, বিয়া দাও, বিয়া দাও বাজান। বাহ, কি গান রে ভাই! বেসিক্যালি আরশ ভাইয়া 30 বছরে পার করেও বউ না পেয়ে কাপল দেখলেই তার জলে। আহিনের উচ্চস্বরে কথা এবং ভেঙিয়ে ভেঙিয়ে গান আরশের কানে পড়ায় সঙ্গে সঙ্গে আরশের পা জায়গায় থেমে গেল। আহিন আরশকে দাঁড়াতে দেখে ঘাবড়ে গেল। এই বুঝি আরশ রেগে গেছে ভেবে আহিন নিজেও বুঝতে পারেনি আহিনের গান বা কথা আরশের কান অবধি পৌঁছাবে। আহিন ঘাবড়ানো মুখে পার্থর দিকে তাকাতেই দেখলো পার্থ মুখ চেপে ধরে নিজের হাসি আটকাচ্ছে। আহিন পুনরায় মিমের দিকে তাকালো। মিম রাগী চোখে আহিনের দিকে চেয়ে আছে। আহিন এবার নিষ্পাপ ছেলের মতো মাথাটা নিচু করে নিল, কেননা মিম পাশেই রাগী চোখে চেয়ে আছে আর সামনে যাকে নিয়ে উল্টাপাল্টা বলছে সে থম ধরে পিছু না ঘুরে দাঁড়িয়ে আছে। আর পার্থর দিকে তাকালে তো আরো বেশি কেলেঙ্কারি হয়ে যাবে, কারণ পার্থর হাসি দেখে নিজেও হাসি কন্ট্রোল করতে না পেরে শেষে আর মিম আর আরশের হাতে কেলানি খেতে হবে এই ভেবে কিন্তু আহিনের হাজারো জল্পনা কল্পনা তুচ্ছ করে দিয়ে আরশ গম গম পায়ে বাড়ির ভেতরে প্রবেশ করে গেল। না পিছু ফিরে তাকালো, না আহিনকে ধমকালো। আরশ বাড়ির ভেতরে প্রবেশ করার পর মিম আহিনকে বোকা চোখে এক নজর দেখে নিজেও বাড়ির দিকে পা বাড়ালো, কেননা তার অনেক অজানা কিছু জানার আছে। আরশ তাদের গ্রামে কেন, তার রেখে যাওয়া ফুলের বাগানে এত যত্ন কেন, এত বছর তার রেখে যাওয়া ফুলের বাগানের অস্তিত্ব যত্নের অভাবে অযত্নে ধুলোর সঙ্গে মিশে যাওয়ার কথা, অথচ মিমের গড়ে তোলা বাগানে থেকেও রেখে যাওয়া তার ফুলের বাগানের সৌন্দর্য দ্বিগুণ বেড়ে গেছে। পুরো বাড়ি নানা রকম ফুলের সুবাসে সংমিশ্রণে এক অন্যরকম অনুভূতি গড়ে তুলছে চারপাশে। আর আরশ কেনই বা মিমদের বাড়িতে নির্দ্বিধায় প্রবেশ করলো। মিমকে বড় বড় পা ফেলে বাড়ির দিকে পা বাড়াতে দেখে পার্থ আহিন দুজনেই মিমের পেছনে পেছনে হাঁটতে শুরু করলো। মিম ব্যস্ত পায়ে বাড়ির ভেতরে প্রবেশ করতেই নিজের মা আর আরশের কণ্ঠ শুনে সদর দরজায় থমকে দাঁড়ালো। কেন চলে যাচ্ছিস বাবা? আর কত এড়িয়ে যাবি? এবার তো নিজেকে প্রকাশ কর। রূপলী বেগমের কথায় আরশ তাচ্ছিল হেসে মাথায় হেলমেট হাতে নেড়ে চেড়ে দেখতে দেখতে বলল, আর ইচ্ছা শক্তি নেই কারো কাছে নিজেকে এক্সপ্লেইন করার, কেন কোনো কিছু প্রমাণ করার। সে সঠিক তাকে
কোনো কিছু প্রমাণ করার। সে সঠিক, তাকে সঠিক থাকতে দাও আন্টি। খুব কষ্ট করে সামলিয়েছি নিজেকে। আমি একেলা, আমাকে একাকিত্বের সঙ্গে সঙ্গী করতে দাও প্লিজ। রূপলী বেগম পুনরায় বললেন, চলে যাবি? রূপলী বেগমের গলায় আবেগ জড়ানো। মিম অবিশ্বাস্য চোখে দেখছে এবং শুনছে তার মায়ের আর আরসের কথোপকথন। মিমের বিশ্বাস হচ্ছে না যে ছেলের জন্য আজ এতটা বছর মিম নিজের পরিবার গ্রাম দেশ ছেড়েছে, সেই ছেলেকেই তার মা আদুরে গলায় আপ্যায়ন করছে। আরস হঠাৎই রূপলী বেগমের কপালে চুমু রেখে দিয়ে বলল, ইউ নো হোয়াট, আমি তো ফিরবো। টেনশন করে নিজের বিপি বাড়ায়ও না, নয়তো এই অধম ডাক্তারকে আজ গ্রামে থাকতে হবে। আরসের কথায় রূপালী বেগম মুচকি হাসি উপহার দিলেন। আরস নিজেও খানিকটা মুখে মলিন হাসি টেনে আল্লাহ আল্লাহ হাফিজ বলে হেলমেট মাথায় পরে কোনো দিকে না তাকিয়ে মিমকে পাশ কাটিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। যেন এখানে শুধু রূপলী বেগমকে ছাড়া কাউকে চোখে পড়েনি আরসের। রূপলী বেগম আরসকে হাসি মুখে হাতে বিদায় দিয়ে সদর দরজার দিকে তাকিয়ে মিমকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখলো। কিন্তু ভদ্র মহিলার মুখে 7 বছর পরে নিজের মেয়েকে দেখে কোনো পরিবর্তন ঘটলো না। স্বাভাবিকভাবে মিমকে দেখতে লাগলো, যেন মিম এই বাড়িতেই আসবে। রূপলী বেগম আগে থেকেই জানতেন। আরসকে পাশ কেটে যেতে দেখে মিম এবার নিজের মায়ের দিকে তাকালো। এত বছর পরে নিজের মাকে সামনাসামনি দেখে মিম আর নিজেকে আটকিয়ে রাখতে পারলো না। চোখে পানি নিয়ে দৌড়ে এসে রূপলী বেগমের ওপর ঝাঁপিয়ে পড়ল। আহিন পার্থ চুপচাপ মিম আর রূপলী বেগমকে দেখতে লাগলো। মিম রূপলী বেগমকে জড়িয়ে ধরে কান্না ভেজা কণ্ঠে বলে উঠল, কেমন আছো আম্মু? রূপলী বেগম স্বাভাবিকভাবে উত্তর করলো, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেমন রেখেছে। মিম পুনরায় কান্না ভেজা কণ্ঠে বলল, তোমাদের অনেক মনে পড়েছে আম্মু। তুমি আমাকে দেখে খুশি হওনি? রূপলী বেগম নিজের গম্ভীর্য রেখে মিমকে ছেড়ে দিয়ে বলল, হব না কেন? ছেলে মেয়ে বাবা মাকে ভুলে গেলেও বাবা মা কখনো ছেলে মেয়েকে ভুলতে পারে না। মিম রূপলী বেগমকে ছেড়ে দিয়ে বলল, তুমি এভাবে কথা বলছো কেন আম্মু? 7 বছর পরে তোমার মেয়ে তোমার সামনে দাঁড়িয়ে, এত বছর পরে তোমার মেয়েকে দেখার সে আনন্দটুকু তোমার মুখে দেখতে পারছি না কেন? রূপলী বেগম এবার আহিনার মাথায় ব্যান্ডেজ করা অসুস্থ পার্থকে এক নজর দেখে বললেন, অনেক জার্নি করে এসেছো, ওদের দুজনকে গেস্ট রুম দেখিয়ে দিয়ে রুমে গিয়ে একটু রেস্ট নাও, আমি তোমাদের খাবারের আয়োজন করছি। কথাগুলো বলেই রূপালী বেগম কিচেন রুমের দিকে পা বাড়ালেন। এতে মিমের মন খারাপ হয়ে গেল। কই ভেবেছিল এত বছর পরে রূপালী বেগমের সামনে দাঁড়াবে, হয়তো রূপালী বেগম মেয়েকে কাছে পেয়ে বুকের মাঝে জড়িয়ে নিয়ে আবেগে কান্না করে বুক ভাসিয়ে দেবে। কিন্তু রূপালী বেগম কিছুই করলেন না, না কোনো আগ্রহ দেখালেন। মিম মন খারাপ নিয়ে রূপালী বেগমের যাওয়ার পানে চেয়ে রইল। চোখ থেকে 2-1 ফোঁটা পানি গাল বেয়ে গড়িয়ে পড়ছে অনবরত। হঠাৎই কাঁধে কারো হাত স্পর্শ পেয়ে মিম পিছু ফিরে তাকালো। পার্থ মিমের 2 কাঁধে হাত রেখে নিজের দিকে ঘুরিয়ে 2 হাতে মিমের চোখের পানি মুছিয়ে দিয়ে নরম সুরে বলতে লাগলো, ডোন্ট ক্রাই লেডি গুগল, তোর ওপর আন্টির অভিমান জমে আছে। তুই তো বাংলাদেশে এসে পড়েছিস, ধীরে ধীরে আন্টির অভিমান ভেঙে যাবে, অ্যান্ড আন্টির অভিমান ভাঙাতে তোর ডাফার তোকে হেল্প করবে, সো ডোন্ট ক্রাই। মিম পার্থর কথায় মাথা ঝাঁকিয়ে মলিন হাসলো। পার্থ পুনরায় বলতে লাগলো, অ্যানিওয়ে লেডি গুগল, তুই কি অসুস্থ এই আমিরটাকে দাঁড়িয়ে রেখে মারার প্ল্যান করছিস? এবার তো গেস্ট রুমটা দেখা রে মেরা মা। মিম মুচকি হেসে পার্থর বুকে কিল দিয়ে বলল, চল। পার্থকে কিল দেওয়ার সঙ্গে সঙ্গে পার্থ মুখে আহসূচক শব্দ বের করে হাত দিয়ে বুক স্লাইড করতে লাগলো। মিম পার্থকে কিল মেরে আগে আগে রুমের দিকে পা বাড়ালো। পার্থ কিছুক্ষণ মিমের যাওয়ার দিকে চেয়ে থেকে মুখে মলিন হেসে ধীর পায়ে সেও মিমের পিছু পিছু হাঁটতে লাগলো।